নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের হাট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি মৈনাক। আজকে আমি যে গল্পটি আপনাদের পাঠ করে শোনাবো সেটি হলো শিবরাম চক্রবর্তীর লেখা গোলদিঘিতে হর্ষবর্ধন। চলুন শুরু করা যাক। কানাগলি থেকে বার হতেই হোঁচট খেলাম। পায়ের ওপর দিয়েই চোটটা গেল। টায় বেঁচেছি। প্রায় অধঃপতনের মুখে গিয়ে ঠেকেছিলাম। কলকাতায় কানাগলি আছে এটাই শুধু জানা ছিল। তার পাশে এখন যে ফের খোঁড়া রাস্তারাও দেখা দিয়েছে তা কে জানতো। একেবারে মুখ থুবড়ে পড়ার মৌকা। কলকাতায় হাবাগলির অভাব নেই জানি। মার্কাস স্কোয়ারের মুখোমুখি যে বাসাটায় আমি থাকি তার সম্মুখের গলিটাই তো হাবা। এত সুন্দর হাওয়া যে বলবার নয়। সিলিং পাখাটা না চালালেও চলে যায়। কিন্তু হাবা হলেও বোবা নয় রাস্তাটা। মুহূর্তে মুহূর্তে হরেক রকম হকার এমন বিচিত্র আর বিটকেল আওয়াজ হেঁকে যায় যে অমন হাওয়াদার গলি হলে কি হবে, তাদের হাঁক ডাকেই অস্থির। একটুও কান পাতা যায় না, চোখের পাতা বুঝবো কি। খোঁড়া রাস্তাটার গোড়ায় এসেই থমকে গিয়ে দেখি পাশের এক ভদ্রলোক অধমুখে দাঁড়িয়ে। তার মুখে বিষণ্ণতার ছাপ। আমার পতন আর মূর্ছার প্রত্যাশা পূর্ণ না হওয়ায় তাকে দুঃখিত মনে হলো। ক্ষুণ্ণ কণ্ঠে বললেন, খুব বেঁচে গেছেন মশাই, কিন্তু আমি কিন্তু বাঁচিনি। বলে তিনি আমাকে লাথি দেখালেন। সেখানে লাথি ছিল না, প্লাস্টার বাঁধা ছিল। কদিন আগেই পড়েছিলাম এখানেই, তিনি জানালেন। তাই তো দেখছি। আহা, সমবেদনায় আমি সহর্ষ। সারা কলকাতা জুড়েই এই দশা এখন। সিএমডিএ না কে, তাদের কীর্তি। রাস্তার গলি সব খুঁড়ে ফুঁড়ে একাকার। উল্টোডাঙা গিয়ে দেখুন না একবার, সেখানকার সব মাটি উল্টে রেখেছে দেখবেন। এতদিনে নামের সঙ্গে মিলিয়ে দেওয়ার মতো হয়েছে বটে। আমি বলি, এটার দরকার ছিল? মাটি পরীক্ষা করছে সেখানকার, তলা দিয়ে পাতাল রেল চলবে কিনা। তিনি জানান, কলকাতার চারদিকেই মাটি পরীক্ষা চলছে এখন। কবে পাতাল রেল হবে কে জানে। এখন তো হাসপাতাল। হ্যাঁ, চারধারে মাটির পরীক্ষা, আর শহরের ঠিক মাঝখানটিতে পরীক্ষা মাটি করবার কারবার চালু হয়েছে এখন, বুঝেছেন? আমার জবাবদিহি, মাঝখানটিতে আবার অন্যরকম হচ্ছে নাকি? তিনি জানতে চান, ওই পরীক্ষা মাটি করার কাজটা কোথায় হচ্ছে বললেন? ওই গোলদিঘির এলাকাতেই। কেন, আপনি জানেন না নাকি? বিশ্ববিদ্যালয়ে এমএ বিএড সব পণ্ড করার, লণ্ডভণ্ড করার কথা বলছেন। বলতে না বলতেই আরেক ধাক্কা খাই। এবার আর পায়ের দিকে হোঁচট খাওয়া নয়, একেবারে মাথায় মাথায়। এবারকার চোটটা মাথার ওপর দিয়ে যায়। ঘিলুর জায়গায় আমার যা কিছু গোবর ছিল না চলকে ওঠে এক চোটেই। উফ, উফ। হাত বুলোতে বুলোতে মাথা তুলে তাকাই, দেখি আরেক গোবর। আমার চোট খাওয়া মাথায় বার হওয়া নয়, আমাদের গোবর্ধন। প্রকাণ্ড এক দেয়াল ঘড়ি ঘাড়ে করে খোঁড়া রাস্তার কিনারা ধরে যাচ্ছে। এ কি কাণ্ড! আমি কই, এ আবার তোমার কিরকম দেয়াল আহে? ঘড়ি দেখছেন না? তা তো দেখছি, কিন্তু ঘাড়ে কেন? আমি রাগত হই। এ কি অনাচ্ছিসি, ঘড়ি দেখতে হয় জানেন না? জানবো না কেন, ঘড়ি ঘড়িই দেখতে হয় তাও জানি। সময়ের কোনো দাম না থাকলেও সময়টা দেখা দরকার। ঘড়ির জন্য কাঁধে হয়তো কেউ কেউ, কিন্তু তাই বলে ঘড়িকে কেউ কাঁধে করে না। ঘড়ি তো ঘাড়ে করে ফেরার বস্তু নয়, হাতে পড়ে বেড়াবার। তুমি ওই পেল্লাই ঘড়িটি ঘাড়ে চাপিয়ে না বার হয়ে এতই যদি মুহুর্মুহু তোমার সময় দেখার দরকার, আর সবাই যা করে তেমনি একটা ছোটোখাটো রিস্টওয়াচ হাতে বেঁধে বেড়াতে পারো না? গোবরা আমতা আমতা করে কি যেন জানায়, তার কথার মাথা মুন্ডু কিছু বোঝা যায় না। আমার সবটা রাগ হর্ষবর্ধনের ওপরে গিয়ে পড়ে। তোমার দাদাই বা কেমন? এত টাকা উপায় করেছেন, একে ওকে তাকে বিলিয়ে দিচ্ছেন এত এত, আর ছোট ভাইটিকে একটা ভালো রিস্টওয়াচ কিনে দিতে পারছেন না। কোবরার কোনো জবাব নেই। গুমরায় না মোটে, গুম হয়ে থাকে আমার কথায়। এরপরে রিস্টওয়াচ পরে বেড়াবে, বুঝেছ? যদি তোমার কবজিতে কোনো ঘা বা ফোড়া না থাকে, ফোড়া কিংবা খোস পাঁচরা, আর দাদার খোসামত করে যদি না পাও তো বলো আমায়। আপনি দেবেন নাকি কিনে? মুচকি হেসে শুধোয় সে। না, আমি কেন? কোথায় পাবো আমি?
আমার এই একটি ঘড়ি দিয়েছেন একজন। এ তো লেডিস ওয়াচ মশাই। হ্যাঁ তাই, আমার এক বোন তার জন্মদিনের উপহারে অনেকগুলো ফাউন্টেন পেন আর হাত ঘড়ি উপহার পেল কি না। মেয়েরা পায় ভাই, এই দুনিয়ায় আমাদের বরাতে শুধু ছাইপাস। মেয়েদের আপনি ছাইপাস বলছেন? সে ফোঁস করে ওঠে। কখন বললাম? আমি হতবাক। বললেন না, এই মেয়েরাই তো ছেলেদের বরাতে জুটে যায়। সে যাই হোক, আমি কই, আমার সেই বোন তার একটা একটা আমায় উৎসর্গ করে দিয়েছে। সেই বৃহৎসর্গের মতোই নাকি? সে অবাক হয়ে শুধায়। কিন্তু সে তো জানি শুধু বৃষকেই উৎসর্গ করা হয়। এও প্রায় তাই না, আমি তো আর গরু নই তোমার মতন। বলতে গেলে একটা বৃষই, যদিও কোনো গাইয়ের ধারে কাছে যাই না। গানে ভয় খাই, কোনের ভয় আছে তো। তাই নাকি? হ্যাঁ, তা যা বলছিলাম জানিও আমায়। তোমার দাদাকে যদি কবজা করতে না পারো তো তোমার বৌদিকে বলে আমি না হয় একটা কবজি ঘড়ি তোমায় বাগিয়ে দেব। আমার জবাবে গুই গুই করতে করতে সে নিজের পথ ধরে, ঘাড়ে ঘড়ি করে রাস্তার ধার ঘেঁষে এগোয়। মাথায় হাত বোলাতে বোলাতে কখন গোলদিঘির এলাকায় এসে পড়েছি। মাথায় টক্করটা লাগার পর হয়তো আমার অবচেতনায় মনে মনে যে এখানে একটু হাওয়া লাগানো দরকার, গোলদিঘির চারধারে চক্কর মেরে হাওয়া খাই গে। মাথায় জলপট্টি লাগালেই ভালো হতো ব্যথা, কিন্তু কোথায় পাচ্ছি এখন? কার কাছে গিয়ে পট্টিবাজি করব? এইটাই জলের বিকল্পে হাওয়াই লাগানো যাক না হয়। জল হাওয়ায় একটা হলেই আপাতত একটুখানি জুড়োবে। গোলদিঘির চারদিকে ভারী গোল, রোজকার মতোই কোয়ারের বাইরে বিশ্ববিদ্যালয়ের এলাকার ছাত্ররা গোল পাকিয়েছে, আর ভেতরের আনাচে কানাচে পেনশনপ্রাপ্ত পিলেরা, যত পিলে রুগীর দল, যারা পেটের পিলে নিয়ে ডাক্তারের পিলে বেঁচে রয়েছে কোনো গতিকে। গোলদিঘিতে এলেই এখানকার ইয়াব বড় বড় পাকা মাছের মতন একটা চোখা চোখা প্রশ্ন প্রায় ঘাই মেরে ভেসে ওঠে আমার মনের মাথায়। এহেন চৌকো দিঘির নামটা হঠাৎ গোল হতে গেল কি কারণে? এতদিন তার কোনো হদিশ পাইনি, কিন্তু আজ টক্কর লেগে মাথার একটুখানি অল্টার হতেই বুঝতে পারলাম এখন। চারধারে চক্কর খেতেই টের পেলাম যতই চৌখস লোকের এবং বালকের তাবৎ গোলমালের চক্রান্ত যে এখানেই। সে হেতুই চক্কর মারতে গিয়েই আরেক চক্কর খেলাম আবার, এবারও মাথায় মাথায়, তবে শ্রীমান গোবর্ধনের সঙ্গে নয়। উফ! মাথায় হাত বোলাতে বোলাতে হর্ষবর্ধন কন, ওহ, আপনি একেবারে ঘাড়ের ওপর এসে পড়েছেন। আপনি? তাই তো দেখছি। আমিও হাত বুলোই আমার কপালে। চোট খাওয়া জায়গাটাতেই চোট লেগেছে আবার। আপনি এখানে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছেন জানবো কি করে? মোটেই দেখতে পাইনি। কাজকর্ম ফেলে আপনি এখানে? ভাবতেও পারা যায় না এমনটা। ছেলেরা সব সাঁতার কাটছে না, দেখছিলাম দাঁড়িয়ে। মেয়েরা কাটলে আরো দ্রষ্টব্য হতো। আমার অকাট্য কথা। তিনি বলেন, আসুন না, জামা কাপড় খুলে রেখে জাঙ্গিয়া পরে আমরাও ঝাঁপিয়ে পড়ি। চলুন, যা গরম পড়েছে না, খানিকটা সাঁতার কাটলে গা জুড়োবে। আপনার তো খালি গা জুড়োবে, আমার একেবারে জীবন। জীবন অর্থাৎ? জীবন জুড়োবে বলছিলাম, মায়ের যন্ত্রণাময় সব কিছু নিয়ে। আমি তো সাঁতার জানি না, হাবুডুবু খেতে হবে আমায়। জলে পড়লেই মার্বেলের মতন টুপ করে ডুবে যাব এক্ষুনি। তাই নাকি? সাঁতার জানেন না একদম? তিনি কন, তাহলে তো ভারী মুশকিল মশাই। মুশকিল তো বটেই, সেই কথাই তো ভাবতে ভাবতে আসছিলাম এতক্ষণ। আমি জানাই, কলকাতা উন্নয়ন কল্যাণে আমাদের রাস্তার মোড়টা খোঁড়া হয়েছে। এদিকে বর্ষা আসন্ন, এখন কেবল মরে গেলেই হয়, তক্ষুনি আমায় মরতে হবে। সেই জন্যই আপনি ভাবছেন নাকি? ভাববো না? আমাদের অবশ্যম্ভাবী অধঃপতনের হেতু ভাবিত হব না? বলেন কি? কলকাতা তো ব্যাঙের প্রস্রাবনাতেই জল জমে যায়। রাস্তায় এইসব খোঁড়াখানা খানিক বর্ষণেই কানায় কানায় ভরে উঠবে। কোনখানে পথ আর কোনখানে বিপদ কিছুই ঠাওর পাবো না। তেমন তেমন একটা খানায় পড়লে খানা নয় খাবি খেতে হবে, আমারও কোনো ঠিক ঠিকানা থাকবে না। তার কি হয়েছে? পড়লেই উঠে পড়বেন তক্ষুনি। পারলে তো, পড়লেই তো ডুবে যাব যে। সাঁতার কাটতে জানি নে তো। আর জানলেই বা কি তা কাটা যায়? কেউ সাঁতার কাটতে পারে এখানে? জলে না পড়লে কেউ শেখে না সাঁতার। তিনি আওড়ান, জানি সব কিছুই তলিয়ে শিখতে হয়, তাও আমার জানা আছে। কিন্তু সাঁতারটা সম্ভবত তলিয়ে শেখার বস্তু নয়, ওপর ওপর শেখবার। জলের ওপর ভাসতে পারলেই শেখা যায়, তাই না?
কে জানে, কিন্তু সে কথা আমি ভাবছি নে মশাই। তিনি হাঁপ ছেড়ে জানান। আমার কি ইচ্ছে করে জানেন? কিন্তু তিনি পুনরুক্ত হওয়ার আগেই আমার বাধা পড়েছে। আগের কথাটা মনে পড়ে উষ্মা জেগেছে আমার। যাই আপনার ইচ্ছে করুক না, সর্বাগ্রে নিজের ছোট ভাইটিকে একটা হাত ঘড়ি কিনে দিতে ইচ্ছা করে না আপনার? ইয়া পেল্লায় একটা দেয়াল ঘড়ি কাঁধে করে ঘুরতে হচ্ছে তাকে সময় দেখবার জন্য। কিন্তু এটা কি দেখতে শুনতে ভালো? পরের মাথার পক্ষে ভালো কিনা সে কথা নাই বা বললাম। সময় দেখবার জন্য? কি কন? তিনি অবাক হন। তা না তো কি, দেখুন তো আমার কপালটা কেমন ফুলেছে। আপনার জন্যই না। আমার জন্য? কখন? কোন সময়? গোবরার সময়, আমার দুঃসময়। আমি জানাই, ঘড়িটা ঘাড়ে নিয়ে সে ঘুরছিল রাস্তায়, আর আমার কপালে ছিল এই চোটটা। কি বলবো আর। ঘড়ি ঘাড়ে নিয়ে ঘুরতে সে? ও বুঝেছি। তিনি উদ্দীপ্ত হন। আমাদের ঠাকুরদার আমলের ঘড়িটা জানেন, কিছুদিন থেকে চলছিল না ঠিক। 2টোর সময় 4টে বাজতো, 7টার সময় 5টা। আজ সকালে ভোর 6টায় 12টা বাজাতে ঘুম থেকে তরাক করে লাফিয়ে উঠে গোবরাকে বলেছি, আজ ঘড়িটা দোকানে গিয়ে সারিয়ে নিয়ে আয় এটাকে। তাই সে ঘড়িটা নিয়ে বেরিয়েছে বুঝি বিকেলে। আপনি বলুন না, এটা কি কোনো ঘড়ির পক্ষে ভালো ভোর 6টার সময় 12টা বাজানো? এতে করে ঘুমের হানি হয় না? ঘুমের এই অকাল মৃত্যু কি ভালো? না, মোটেই ভালো নয়। সন্ধে 6টার সময় আমার মাথায় 12টা বাজানোটা আরও খারাপ। আমার এই রুমালটা নিন, ধরুন। গোলদিঘির জলে ভিজিয়ে কপালে সেঁটে লাগিয়ে নিন, সেরে যাবে এক্ষুনি। হর্ষবর্ধনের পট্টিবাজির পর আমি শুধাই, এবার আপনার ইচ্ছের কথাটা ব্যক্ত করুন তো, শোনা যাক। আপনি তো বাঞ্ছা কল্পতরু, অপরের বাঞ্ছা পূর্ণ করেন। আপনার বাঞ্ছাটা কি আবার? আমার ইচ্ছে করে আমি যদি বড় লোক হতুম না। হ্যাঁ? শুনেই আমি চমকাই, আমার পিলে পর্যন্ত। আপনি তো বড় লোক আছেনই মশাই, আবার কি বড় লোক হবেন? মানে আরো বড় লোক। আর কি, আর কি বড় লোক? এমন কি টাকা আছে আমার? এত পেয়েও এখনো আপনার টাকার জন্য খুঁতখুত? তাক লাগে আমার। অভাব আছে এখনো। আমার কথায় তিনি যেন আরো হতবাক। পৃথিবীতে যা নাকি নিখুঁত, তাও কেবল খুঁতখুঁতানি নেই, কোনো না কোনো খুঁতই নেই তার। আরও নিখুঁত হওয়ার জয়ই নেই। নিখুঁতকে আরও নিখুঁত করা যায় না। হতে পারে, তা হওয়ার দায়ও নেই। যেমন কিনা সুন্দর যে সে আরো বেশি সুন্দর হতে পারে কি? করাও যায় না ওকে আর। সুন্দর বোঝেন? সুন্দরের আমি আর কি বুঝি? আমার দীর্ঘ নিঃশ্বাস পড়ে। হায়, সুন্দরকে বুঝতে গিয়ে সুন্দরবনের সাপদ সংকুলতায় যে নাকি হারিয়ে গেছে, সুন্দরের সে কি আর কিনারা পাবে? সুন্দরের কি কিছু বোঝা যায় মশাই? তার রহস্য কে জানে, কে বোঝে? সুন্দর নিজেই একটা বোঝা। যার ঘাড়ে চাপে সে বেচারা বেঘোরে মারা পড়ে। তা নাই বুঝুন। নাই বুঝলেন ক্ষতি নাই। বলছিলুম যে তারই কোনো খুঁত নেই, খুঁতখুঁতানিই নেই কোনো। সে আরো সুন্দর হতে চায় না, পারেও না। যা হয়েছে তাতেই খুশি। নিজের সৌন্দর্যে তৃপ্ত সে, আর সবার সঙ্গে সেও। কিন্তু বড়লোক আরো বড়লোক হতে চায়। হতে পারে। টাকার খুঁতখুঁতানি কোনোদিনই কারুর যায় না। জানি, তার কথায় সায় দেই আমি। শতপতি সহস্রপতি হতে চায়, সহস্রপতি হাজারো বেজার লক্ষ্য ভেদে উৎসুক। লক্ষপতির লক্ষ্যভেদে সুখ নেই, সে ক্রোড় তটে পৌঁছতে উদ্গ্রীব। ক্রোড়পতি পরের ক্রোড়ে। তা বেশ, আপনি যদি আরো বড় লোক হতেন তাহলে কি করতেন? তাহলে এই গোলদিঘির মতন আরো 3টে বড় বড় পুকুর বানাতাম এই কলকাতায়, অনেকখানি জায়গা ঘিরে। 3টে? কিন্তু কি কারণে? লোকে চান করার জন্য, আবার কি। একটাতেই তো সবাই নাইতে পারে, 3টে তবে কেন? কিসের জন্য? তার একটা থাকবে গরম জলে ভর্তি, খুব গরম না, ঈষদ উষ্ণ, গা সওয়া গরম। আরেকটা ঠান্ডা জলে ভরা, মানে যার যেমন পছন্দ, যেমনটা অভিরুচি, তার জন্য ঠিক সেই রকমটাই। আর 3 নম্বরের পুকুরটা কিসে টইটুম্বুর হবে? রাবড়িতে নাকি? না, সেটা আপনাদের মতো লোকের জন্যই, যারা জলকে ভয় খায়, সাঁতার জানে না, পুকুরে নামতে চায় না, তাদের জন্যই। তাই নাকি? তাতে কিন্তু এরকম সবই থাকবে। ডাইভ খাবার জন্য সিঁড়ি লাগানো, উঁচু পাটাতন খাটানো, এই রকমই। স্বচ্ছন্দে আপনি ডাইভ খেতে পারবেন, সবই একরকম। কেবল তাতে কোনো জল টল থাকবে না।
থাকবে না, না গরম না ঠান্ডা। পুকুরটা হবে শুকনো খটখটে। শুনে আমার মাথায় চোট লাগে আবার। তৃতীয়বার সেই পুকুরে ডাইভ খেতে গিয়ে কৈবল্যর দশা লাভের সম্ভাবনায় আমি মূর্ছা যাই এবার। ও বাবা, আরও চোট রয়েছে আমার কপালে। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর বাংলা গল্পের হার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করুন, যাতে যখনই আমি নতুন নতুন গল্প পাঠ করে আপনাদের জন্য নিয়ে আসব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন যেন আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরের পর্বে। ধন্যবাদ।